হ্যালো মেয়েরা, সবাই ভালো আছো আশা করি, সুস্থ আছো, একটু আধটু বই খুলছো আর বাইরে একদম বেরোচ্ছ না তো। আমি জানি তোমরা সব লক্ষ্মী মেয়ে, বাইরে বেরোবে না, ঘরের মধ্যেই থাকবে, থেকে যতটুকু পারো আমরাও চেষ্টা করছি। একটু বই নিয়ে বসো এবং চেষ্টা করো, যেগুলো অসুবিধা হবে জিজ্ঞাসা করবে। তোমাদের গ্রুপ তৈরি করে দেওয়া হয়েছে, আমরা আমাদের সাধ্য মতন তোমাদের বোঝানোর চেষ্টা করব। এর আগের দিন আমি তোমাদের যেটা পড়িয়েছিলাম সেটা হচ্ছে কোষ বিভাজনটা আমি শুরু করেছিলাম। বলেছিলাম যে পরের দিন আমি মাইটোসিসটা তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো মাইটোসিস বোঝাতে গেলে একটু ছবি টবি না দেখালে ঠিক মতন বোঝানো হয় না, অসুবিধাই হয়। সেই জন্য আজকে আমি কয়েকটা ছোট ছোট ভিডিওর মাধ্যমে চেষ্টা করছি যাতে তোমরা একটু বুঝতে পারো। তোমরা আগেই পড়েছো, আরেকবার একটু বুঝে নাও যাতে একদম মাথার মধ্যে গেঁথে যায়, একদম ভুলবে না। ঠিক আছে? তাহলে কোষ বিভাজনের আমরা বলেছিলাম তিনটে পদ্ধতিতে কোষ বিভাজন হয়: অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। অ্যামাইটোসিসটা আমরা আগের দিন বলেছি, অ্যামাইটোসিসটা সরল জীবেদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, আর মাইটোসিসটা একটু উন্নত ধরনের জীবদের দেহে দেখতে পাওয়া যায়। তো মাইটোসিস কাকে বলে আগে সেটুকু আমাদের জানতে হবে। এটা একটা জটিল প্রক্রিয়া, অ্যামাইটোসিসের মতন সরল প্রক্রিয়া নয়। তাহলে যে জটিল এবং ধারাবাহিক কোনো দেহ মাতৃকোষ, তাহলে কি মনে রাখবে না, দেহ মাতৃকোষ, এই কথাটা মনে রাখবে। দেহ মাতৃকোষ কেন না, জীবদের দেহে আমরা জানি যে দেহ মাতৃকোষ একটা ব্যাপার থাকে, আর একটা থাকে সেটা হচ্ছে যে জনন মাতৃকোষ। সেক্স ক্রোমোজোম আমরা যেমন জানি, একটা সেক্স ক্রোমোজোম, একটা অটোজোম আছে আমাদের যে ক্রোমোজোম, তার মধ্যে এরকম দেহ মাতৃকোষ এবং জনন মাতৃকোষ থাকে। তাহলে মাইটোসিসটা মূলত দেখতে পাওয়া যায় দেহ কোষের মধ্যে। জীবের দেহ যেহেতু দেহের এই কোষ যেগুলো দিয়ে তৈরি দেহটা, সেইখানে মাইটোসিসটা মূলত দেখতে পাওয়া যায়। তাহলে কি বললাম, এটা একটা জটিল এবং ধারাবাহিক প্রক্রিয়া। যখন কোনো দেহ মাতৃকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম একবার মাত্র বিভাজিত হয়, কি বললাম, মাত্র একবার বিভাজিত হয়, হয়ে একই রকম সম আকৃতির, সম প্রকৃতির এবং সম সংখ্যক। তাহলে কি বললাম, তিনটে জিনিস মনে রাখবে। কি বললাম না, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম বিভাজিত হয়ে, মানে কোষ বিভাজিত হয়ে একই ধরনের, একই রকম হবে, একই আকৃতি, একই প্রকৃতির, এবং ক্রোমোজোম সংখ্যাটাও সমান থাকবে, দিয়ে দুটো অপত্য কোষে, একটা থেকে দুটো অপত্য কোষের সৃষ্টি হবে, তাকে বলা হয় মাইটোসিস। ঠিক আছে? তাহলে এই মাইটোসিসকে আর একটা বলা হয় সদৃশ কোষ বিভাজন। কেন? ওই যে বললাম একই আকৃতি এবং একই প্রকৃতির এবং একই সংখ্যার ক্রোমোজোম থাকে, সেই জন্য একে বলা হয় সদৃশ কোষ বিভাজন। তো যেমন আমি একটা উদাহরণ দিই, ধরো আমাদের বা আমি বললাম একটা গাছের গাছের একটা পাতা তৈরি হবে, বা গাছের ডালপালা তৈরি হবে নতুন, এগুলো তো দেহ, এগুলো একটা গাছের দেহ। হ্যাঁ, একটা শরীর, একটা পার্ট, শরীরের অংশ। তাহলে এই যে এইখানে যে পাতা তৈরি হোক নতুন, বা নতুন ডাল তৈরি হোক, এই সবগুলোই কি হচ্ছে না, দেহ থেকেই তৈরি হচ্ছে, এবং সেই পাতাতে যেরকম পাতা, সেই একই রকমের পাতাই তৈরি হবে, তার থেকে বেশি, মানে তার থেকে অন্য রকম কিছু হবে না। তাহলে এটা কি সম আকৃতির কোষ বিভাজন বা সম প্রকৃতির কোষ বিভাজনের মাধ্যমেই কিন্তু এইটা হয়ে থাকে। তো সেই জন্য এটাকে বলা হয় সদৃশ কোষ বিভাজন। তাহলে এই মাইটোসিসের কোথায় কোথায় তাহলে হতে পারে একটু আমরা আগে দেখে নিই। উদ্ভিদ কোষ, মানে যেখানেই বৃদ্ধি ঘটবে, উদ্ভিদ কোষ বলো,
বা প্রাণীকোষ বলো, যেখানেই বৃদ্ধি ঘটে সেখানেই মাইটোসিস দেখতে পাওয়া যায়। তাহলে গাছের বৃদ্ধি কোথায় কোথায় ঘটে তোমরা জানো। গাছকে আমরা যখন একদম চারা অবস্থায় বসাই, তখন গাছ থেকে বা বীজ অবস্থায় তাকে যখন রোপণ করি, তখন তার থেকে অঙ্কুর বেরোয়, অঙ্কুর থেকে ডাল বেরোয়, ডাল থেকে পাতা ফুল ফল হয়। তাহলে এগুলো কি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, বড় হচ্ছে। তাহলে এই বৃদ্ধির স্থানগুলোতে কিন্তু কি হয় না, মাইটোসিস কোষ বিভাজন হয়ে থাকে।